হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ টেবল চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 23। এখানেও মিলে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম ডব্লিউপি কনস্টেবল, এসআই এবং এক্সাইজ মেনশনে খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখো এবং প্রপারভাবে কিন্তু পেন এবং পেপার নিয়ে বসো, প্রপারভাবে প্র্যাকটিস করো। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি ত্রিভুজে তিনটা কোণের অনুপাত হচ্ছে 2:7:11, তবে তাদের হচ্ছে কোণগুলির হচ্ছে পরিমাণ নির্ণয় করো। ফার্স্ট অফ অল, একটা ত্রিভুজের তিনটা কোণের এখানে অনুপাত দেওয়া, তাহলে আমি ধরে নিই একটা ত্রিভুজের কোণ হচ্ছে 2x, দ্বিতীয়টা হচ্ছে 7x, আর তৃতীয়টা আমরা বলতে পারি 11x। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা বলতে পারি 180 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 2x, 7x আর 9x প্লাস করলে আমরা কত পাবো, সেটা পাবো 20x। তাহলে 20x ইকুয়ালটি হচ্ছে 180 ডিগ্রি, যেখান থেকে আমরা x ইকুয়াল টু বলতে পারি 9 ডিগ্রি। তাহলে আমাকে যদি এখন কোণগুলো বের করতে হয়, তাই প্রথম কোণটা হচ্ছে 2x, যেটা হচ্ছে 2 × 9, যেটা আমরা পাবো হচ্ছে 18 ডিগ্রি। যেটা দ্বিতীয় কোণ, সেটা আমরা পাবো 7 × 9, যেটা আমরা পাবো 63 ডিগ্রি। আর যেটা আমাদের তৃতীয় কোণ, সেটা হচ্ছে 11x, তাহলে আমরা পাবো সেটা হচ্ছে 11 × 9, যেটা হচ্ছে 99 ডিগ্রি। তাহলে আমাদের যেটা অ্যান্সার, সেটা হচ্ছে অপশান বি। অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। কোশ্চেনটা বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটোর যোগফল কত? ফার্স্ট অফ অল, একটা সংখ্যা হচ্ছে 2x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3x। তাহলে এদের যেটা লসাগু, সেটা আমরা বলতে পারি 6x। যেটা আমার 6x, সেটাই হচ্ছে 54, যেখান থেকে আমরা x ইকুয়াল টু বলতে পারি 9। আমাদের যেটা বের করতে বলেছে সংখ্যা দুটোর যোগফল, তাহলে 2x আর 3x সংখ্যা দুটো আমার, তাহলে আমরা হচ্ছে 2x আর 3x যদি প্লাস করে নিই একবারেই প্রথমেই, তাহলে 2x আর 3x প্লাস করলে আমরা পাবো 5x, অর্থাৎ যোগফল অর্থাৎ হচ্ছে 5 × 9, যেটা আমরা পাবো 45। তাহলে সংখ্যা দুটোর যোগফল হবে 45। তাহলে অপশান সি হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000 এবং প্রত্যেক বছর 25% করে জনসংখ্যা বৃদ্ধি পেলে তবে 3 বছর পূর্বে গ্রামের জনসংখ্যা কত ছিল? ফার্স্ট অফ অল দেখো, এখানে আমরা ধরে নেব যে গ্রামের যেটা জনসংখ্যা ছিল 3 বছর পূর্বে, সেটা হচ্ছে এক্স। তাহলে 1 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? যদি 25% করে জনসংখ্যা বাড়ে, তাহলে আমরা বলতে পারি 1 বছর পর গ্রামের জনসংখ্যা হবে 125/100। তার ঠিক 1 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে? আবার 125/100। আর তার ঠিক 1 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে 125/100 ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এটা হচ্ছে ঠিক 3 বছর পরে গ্রামের জনসংখ্যা, যেটা আমরা বলতে পারি এখান থেকে 10,000। এখান থেকে আমরা বলতে পারি 10,000। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে এটা আমরা পাবো 5, এটা হচ্ছে 4। এখান থেকে 25 দিয়ে কাটলে 5, আর 100 সাথে কাটাকাটি করলে 4, এখানেও 25 দিয়ে কাটলে 5, আর এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, x × 125/64 ইকুয়াল টু 10,000। 125 দিয়ে যদি আমরা 10,000কে কেটে নিই, তাহলে এখান থেকে আমরা পাবো 80, যেখান থেকে আমরা x ইকুয়াল টু বলতে পারি 64 × 80, যেটা হবে 5120। তাহলে আমরা বলতে পারি 3 বছর পূর্বে যেটা গ্রামের জনসংখ্যা ছিল, সেটা ছিল 5120। তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার। শুধু কিছু না, আমরা হচ্ছে প্রথমে ধরে নিলাম যেটা হচ্ছে 3 বছর পূর্বে গ্রামের জনসংখ্যা ছিল x। তারপর হচ্ছে যদি প্রত্যেক বছর যদি 25% করে বৃদ্ধি পায়, তাহলে 1 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে x এর 125/100। তার ঠিক 1 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে x × 125/100 তার ইন্টু 125/100, অর্থাৎ আমরা জাস্ট হচ্ছে 125/100 করে যদি 3বার মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কিন্তু 3 বছর পরে গ্রামের জনসংখ্যা পেয়ে যাচ্ছি, যেটা এখানে বলা 10,000। তাহলে আমরা যেটা পাচ্ছি যে x এর ভ্যালু, সেটা হচ্ছে 5120। তাহলে আমরা বলতে পারি 3 বছর পূর্বে গ্রামের জনসংখ্যা ছিল 5120। তাহলে অপশান সি এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, এ এবং বি কোনো কাজ করে 10 দিন এবং 15 দিনে। যদি তারা একদিন অন্তর অন্তর কাজ করে এবং এ কাজটি শুরু করলে পুরো কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? প্রথমত হচ্ছে এ কোনো একটা কাজ করে 10 দিনে, যেখানে বি কাজটা করে 15 দিনে। তার মধ্যে যেটা প্রথমে কাজ, টোটাল ইউনিট অফ ওয়ার্কটা বের করে নেওয়া, 10 এবং 15 লসাগু, যেটা হচ্ছে 30। এটা আমরা বলতে পারি টোটাল ইউনিট অফ ওয়ার্ক। যদি আমরা 10 দিয়ে 30কে ডিভাইড করি, পাবো হচ্ছে 3 ইউনিট করে পার ডে। আর 15 দিয়ে 30কে ডিভাইড করলে আমরা পাবো 2 ইউনিট করে পার ডে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে, দেখো যদি তারা একদিন অন্তর অন্তর কাজ করে, অর্থাৎ প্রথম দিন এ কাজ করলে দ্বিতীয় দিন কাজ করবে বি, আবার তৃতীয় দিন এ কাজ করলে চতুর্থ দিন কাজ করবে বি।
তাহলে যদি প্রথম দিন এ কাজ করে তাহলে দ্বিতীয় দিন বি কাজ করবে, তাহলে দুদিনে এক্স্যাক্টলি কতটুকু কাজ হবে? দুদিনে আমরা বলতে পারি তাহলে দুদিনে এক্স্যাক্টলি কাজ হবে 5 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 2 দিনে আমার কাজ হবে 5 ইউনিট। তাহলে আমাকে কাজ করতে হবে টোটাল 30 ইউনিট। তাহলে 5কে ঠিক কত দিয়ে গুণ করলে 30 হবে? আমরা যদি 5কে ঠিক 6 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাই যাব 30 ইউনিট, যেখানে আমরা এদিকে বলতে পারি 2 গুণ 6। তাহলে যদি আমরা 5কে যদি 6 দিয়ে গুণ করি, 2কেও 6 দিয়ে গুণ করব, তাহলে আমরা বলতে পারি এক্স্যাক্টলি যে 12 দিনে এক্স্যাক্টলি আমার 30 ইউনিট ওয়ার্ক হয়ে যাবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে, যদি দুজন তারা হচ্ছে একদিন অন্তর অন্তর কাজ করে তাহলে পুরো কাজটা তারা কমপ্লিট করবে 12 দিনে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে এ এবং বি কোনো কাজ করে যথাক্রমে 28 দিন এবং 35 দিনে। যদি তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কিছুদিন পর এই কাজটি ছেড়ে দেয় এবং বাকি কাজটি বি একা 17 দিনে শেষ করে, তবে এ একা কতদিন কাজ করেছিল? ফার্স্ট অফ অল এখানে এ কোনো একটা কাজ করে 28 দিনে, যেখানে বি কাজটা করে 35 দিনে। আমাদের যেটা প্রথমে কাজ 28 এবং 35-এর লসাগু বের করে নেওয়া, যেটা হচ্ছে 140। এটা আমাদের টোটাল ইউনিট অফ ওয়ার্ক। যদি আমরা 28 দিয়ে 140কে ডিভাইড করি পাবো হচ্ছে 5 ইউনিট করে পার ডে, আর যদি 35 দিয়ে 140কে আমরা ডিভাইড করি পাবো হচ্ছে 4 ইউনিট করে পার ডে। এবার দেখো কাজটা হয়েছে এরকম যে প্রথমে এ এবং বি দুজনে মিলে কাজটা শুরু করেছে, দুজনে মিলে তারা এতটুকু কাজ করেছে, কিন্তু এখানে হচ্ছে মনে করো এ কাজটা ছেড়ে দিয়েছে আর এই বাকি কাজটা করেছে হচ্ছে বি বাকি কাজটা কত দিনে করেছে? 17 দিনে। তাহলে বি 17 দিনে এক্স্যাক্টলি কতটুকু কাজ করেছে সেটাকে আমরা ক্যালকুলেশন করব। তো বি পার ডে করে 4 ইউনিট, তাহলে 17 দিনে কতটুকু কাজ করবে? 17 গুণ 4, যেখান থেকে আমরা বলতে পারি বি হচ্ছে 17 দিনে কাজ করেছে 68 ইউনিট। তাহলে পুরো কাজ হচ্ছে আমার 140, তার মধ্যে যদি 68 ইউনিট কাজ যদি বি একা করে থাকে তাহলে এ আর বি দুজনে মিলে কত ইউনিট কাজ করেছে? 140 মাইনাস 68, যেটা হচ্ছে 72 ইউনিট। তাহলে 72 ইউনিট কাজটা এ এবং বি দুজনে মিলে করেছে। এই 72 ইউনিট কাজ করেছে এ আর বি দুজনে মিলে, আর এখানে যে 68 ইউনিট কাজটা এটা বি একা করেছে 17 দিনে। তাহলে 72 ইউনিট কাজ করতে এ আর বির কত সময় লাগবে এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে এক্স্যাক্টলি এ বির সাথে কতদিন কাজ করেছিল আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এটুকু তোমরা একটা স্ক্রিনশট নাও। এরপরে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ পার ডে কাজ করে 5 ইউনিট পার ডে, আর যেখানে বি পার ডে কাজ করে 4 ইউনিট করে। তাহলে এ আর বি দুজনে মিলে পার ডে কাজ করে 9 ইউনিট করে পার ডে। তাহলে 72 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে? 72 ডিভাইডেড বাই 9, যেখানে আমরা বলতে পারি এ আর বির 72 ইউনিট কাজ করতে সময় লাগবে 8 দিন। তাহলে আমরা বলতে পারি এ আর বি দুজনে মিলে 8 দিন কাজ করেছে, যেখানে এ বির সাথে তার মানে 8 দিন কাজ করেছে। এখানে আমাকে জিজ্ঞাসাই করা হয়েছে যে এ কতদিন কাজ করেছিল, তাহলে আমরা বলতে পারি এ এক্স্যাক্টলি 8 দিন কাজ করেছিল, অর্থাৎ অপশান সি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আশা করি যদি কারো কোথাও ডাউটস থেকেও থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেটাকে আরও ক্ল্যারিফাই করে দেবো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল 2464 বর্গমিটার। বৃত্তাকার বাগানটির ব্যাস বরাবর অতিক্রম করতে চাইলে তোমায় কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? ফার্স্ট অফ অল একটা বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া, এই বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল থেকে আমাদের যেটা বের করতে হবে, যদি বৃত্তাকার বাগানটির হচ্ছে ব্যাস বরাবর কোনো একজন ব্যক্তি অতিক্রম করে তাহলে তাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ তাকে বের করতে হবে এই বৃত্তের ব্যাস, যেটা আমরা জানি 2r, মানে ব্যাসার্ধের যেটা দ্বিগুণ সেটাই হচ্ছে ব্যাস। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে দেখো আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নেব। বৃত্তের ক্ষেত্রফল এখানে দেওয়া 2464, তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার ইকুয়াল টু 2464। পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আশা করি এটুকু আমরা প্রত্যেকে জানি। দেখো পায়ের ভ্যালু দেওয়া 22/7, তাহলে 22/7 এখানে আমরা পুট করব, ইন্টু হচ্ছে আর স্কোয়ার সমান সমান 2464। যদি আমরা 22 দিয়ে 2464কে ডিভাইড করি কত পাবো? 22 দিয়ে 24-এর মধ্যে একবার, তারপরে 2 দিয়ে 2 মাইনাস করলে 22 মাইনাস করলে 2 26, তাহলে আরও একবার, আর তারপরে হচ্ছে 2, অর্থাৎ 22 দিয়ে
2464কে তুমি যদি ডিভাইড করো তুমি পাবে 112, যেখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 7 দিয়ে 112কে গুণ করলে 784, 784, যেখান থেকে আমরা আর ইকুয়াল টু বলতে পারি 28, অর্থাৎ 784 রুট করলে আমরা পাবো 28। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r, তাহলে 2 × 28 মাল্টিপ্লাই করলে কত পাবো সেটা আমরা পাবো 56। তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে বৃত্তের ব্যাস সেটা হচ্ছে 56 মিটার। তাহলে ব্যাস বরাবর অতিক্রম করতে চাইলে তোমাকে 56 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে অপশান এ হবে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে এ 36,000 টাকায় একটি স্কুটার বিক্রি করেন, যেখানে প্রথমে 20,000 টাকার উপর 8%, পরে 10,000 টাকার উপর 5% ছাড় দেয়। সে মোটের উপর 7% ছাড় দিতে চাইলে বাকি 6,000 টাকার উপর কত শতাংশ ছাড় দিতে হবে? ফার্স্ট অফ অল এখানে যেটা হচ্ছে স্কুটারের যেটা হচ্ছে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 36,000 টাকা, কিন্তু এ 36,000 টাকার উপর 7% ছাড় দিতে চায়। তাহলে সে মোটের উপর যে 7% ছাড় দিতে চায় তার মানে 36,000 টাকার উপর 7% ছাড় দিতে চায়। তাহলে 36,000 টাকা 7% ফার্স্ট অফ অল আগে আমরা বের করে নিই, কত পাবো এখান থেকে 36,000 × 7/100, দুটো শূন্য আমরা কেটে দিলাম, 36কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো? এদিক থেকে আমরা পাবো 210, আর এদিকে হচ্ছে 42, যেটা হচ্ছে 252, পিছনে একটা শূন্য, অর্থাৎ 2520 টাকা হবে মোট ছাড়। এবার দেখো কি বলেছে, যেখানে প্রথমে 20,000 টাকার উপর 8%, তাহলে 36,000 টাকা এখানে আমাদের ভেঙে নেওয়া হয়েছে। প্রথমে 20,000 টাকা, তারপর 10,000 টাকা, তারপরে 6,000 টাকা। তাহলে প্রথমে 20,000 টাকার উপর সে ছাড় দেয় 8%, 20,000 টাকার উপর ছাড় দেয় 8%, যেখানে 10,000 টাকার উপর সে ছাড় দেয় 5%। কিন্তু এক্স্যাক্টলি 6,000 টাকার উপরে তাকে কত পার্সেন্ট ছাড় দিতে হবে? এক্স্যাক্টলি মোটের উপর 2520 টাকা ছাড় দিতে হলে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো 20,000 টাকা যদি আমরা 8% বের করি আমরা কত পাবো? সেটা পাবো 1,600 টাকা। আর যদি 10,000 টাকার আমরা 5% বের করি তাহলে কত পাবো? 10,000 টাকা যদি আমরা 5% বের করি তাহলে আমরা পাবো 500 টাকা। তাহলে 1,600 আর 500 টাকা যদি যোগ করি তাহলে আমরা মোট এখানে পাচ্ছি 2,100 টাকা। তাহলে আমাদের যেটা এখনও পর্যন্ত ছাড় হলো সেটা হচ্ছে 2,100 টাকা, কিন্তু আমাকে মোট ছাড় কত দিতে হবে? 2,520 টাকা। এবার এটুকু একটা ক্যালকুলেশন আমরা করব ফ্রেশভাবে, তোমরা এটুকু একটা স্ক্রিনশট নাও। তাহলে দেখো আমাদের যেটা মোট ছাড় দিতে হবে সেটা হচ্ছে 2,520 টাকা, কিন্তু 10,000 টাকা, 20,000 টাকা এবং 10,000 টাকার উপর আমরা যেটা মোট ছাড় পেলাম সেটা হচ্ছে এখনও পর্যন্ত 2,100 টাকা। তাহলে এখনও আরও কত টাকা ছাড় দিতে হবে? সেটা হচ্ছে 420 টাকা। এই 420 টাকা যেটা আমার ছাড় দিতে হবে সেটা হবে 6,000 টাকার উপর। তাহলে 6,000 টাকার উপর আমাকে ছাড় দিতে হবে 420 টাকা, আর পার্সেন্টেজ করার জন্য আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। আশা করি বুঝতে পারলে। এখান থেকে দুটো শূন্য, এই দুটো শূন্য আমরা কাটতে পারি, শূন্য শূন্য কেটে দাও, 42কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7। তাহলে আমরা বলতে পারি 6,000 টাকার উপর তাকে 7% ছাড় দিতে হবে। তাহলে অপশান সি হবে আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক, শুধু একটু ভেঙে ভেঙে করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে 5% বার্ষিক সুদের হারে 3 বছরের জটিল সুদ 252 টাকা 20 পয়সা হলে একই টাকার ওপর একই সময়ে একই সুদের হারে সুদ আর সরল সুদ কত টাকা হবে? ফার্স্ট অফ অল এখানে যেটা বলে দেওয়া, যেটা আমার সুদের হার সেটা হচ্ছে 5%, যেটা আমার সময় সেটা বলে দেওয়া 3 বছর, আর যেটা আমার বলে দেওয়া সেটা হচ্ছে জটিল সুদ, যেটা হচ্ছে 252 টাকা 20 পয়সা। তাহলে আমাদের যেটা বের করতে হবে, যদি সুদের হার যদি 5% থাকে, সময়টা যদি 3 বছর হয়, তাহলে আমার সরল সুদ কত হবে? দেখো এই ধরনের অঙ্ক আমরা আগে করে এসেছিলাম। এবার সেটা ছিল মেনলি বেশিরভাগই আমরা যে অঙ্কগুলো করে এসেছি এই ধরনের, সেটা ছিল 2 বছরের উপর, অর্থাৎ জটিল সুদ 2 বছরে দেওয়া থাকতো, আমাদের 2 বছরে সরল সুদ বের করে নিতাম। তাহলে সেটা খুব সহজে আমরা ক্যালকুলেশন করতাম, কিন্তু এখানে কিন্তু একটু টাফ হবে। ফার্স্ট অফ অল দেখো, এটা যদি বেসিকভাবে করো এই অঙ্কটা কিন্তু অনেক বড় অঙ্ক। ফার্স্ট অফ অল এখান থেকে তোমাকে প্রথমে প্রিন্সিপালটা বের করতে হবে, তারপর সেই প্রিন্সিপালের উপর বেস করে তোমাকে কিন্তু সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে ফর্মুলার উপর অ্যাপ্লাই করে। তাহলে যেটা অনেকটাই বড় হবে, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করি তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা অনেক সহজে করতে পারি। দেখো ফার্স্ট অফ অল আমাকে যখনই বলেছে যে সময়টা আমার 3 বছর, তাহলে ক্লিয়ারলি যেটা সরল সুদ হোক সেটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবেই, কারণ সরল সুদটা আমরা প্রত্যেক বছর সমানভাবে পাই, তাই না? তাহলে অপশানগুলোর মধ্যে যদি তাকাই, 220, 240, 245 এবং 250, ক্লিয়ারলি আমার অ্যান্সার হবে 240, কারণ 240কেই
একমাত্র আমরা 3 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারছি অপশনগুলোর মধ্যে, বাকি কোনো অপশন কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে ক্লিয়ারলি আমার অ্যান্সার সেটা হবে 240। তাহলে তোমরা যদি মনে করো যে অ্যান্সার হচ্ছে অপশন বি টিক করবে, তোমাদের কিন্তু অ্যান্সার তোমরা করে নিতে পারো। এছাড়া যদি তোমরা মনে করো যে না এটাকে তোমরা হচ্ছে স্যাটিসফাই করবে কন্ডিশনটা, সেটা একবার দেখে নিতে পারো। কী করে একবার দেখে নিই। এটাকে আমরা ফ্রেশভাবে ক্যালকুলেশন করব। এটুকু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, যদি আমি বলি যে আমার হচ্ছে সরল সুদটা 3 বছরে হচ্ছে 240 টাকা, তাহলে আমরা যেটা মেলাবো যে জটিল সুদটা 252 টাকা 20 পয়সা হচ্ছে কিনা। তাহলে 240কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের সরল সুদ প্রত্যেক বছর আমরা পাবো সেটা হচ্ছে 80 টাকা প্লাস 80 টাকা প্লাস 80 টাকা, অর্থাৎ আমরা প্রত্যেক বছর 80 টাকা করে পাবো। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে সেটা কী হবে, জটিল সুদের ক্ষেত্রে প্রথম বছর যেটা সরল সুদ আর জটিল সুদ একই থাকবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী হবে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলের থেকে আমরা 80 টাকা পাবো, প্লাস এই প্রথম বছরের যে সুদটা এসছে তার উপরে কিন্তু আমরা 5% ইন্টারেস্টে আবার 1 বছরে একটা সুদ পাবো, অর্থাৎ 80 টাকার 5% ইন্টারেস্ট। তাহলে সেটা কত হবে, সেটা হবে 4 টাকা। আশা করি এটুকু জায়গা তোমরা বুঝতে পারলে। তৃতীয় বছরে যখন আমরা সুদটা দেখব, তাহলে তৃতীয় বছরে সেই আসলের উপরে তো 80 টাকা আসবেই, প্লাস এই 2 বছর মিলিয়ে মোট যেটা সুদ হয়েছে 164 টাকা, তার উপরে কিন্তু 5% ইন্টারেস্ট আমি একটা সুদ পাবো। তাহলে 164 টাকার 5% তুমি বের করে নাও। 164 × 5 বাই হচ্ছে 100, যেখানে 5 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 20। তাহলে 164কে 20 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 164কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এদিকে হচ্ছে 82, যেটা হচ্ছে 8.20। তাহলে দেখো প্রথম বছর তোমার সুদ আসবে 80 টাকা, দ্বিতীয় বছর তোমার সুদ আসবে 80 টাকা প্লাস 80 টাকার 5% যেটা হচ্ছে 4 টাকা, তৃতীয় বছর আসবে 80 টাকা যেটা আসলে যে সুদটা সেটা আসবেই, প্লাস এখানে যে 2 বছর মিলিয়ে টোটাল যে সুদটা হলো 164 টাকা, সেই 164 টাকার 5% হচ্ছে 8 টাকা 20 পয়সা। তাহলে তুমি যদি এখানে প্লাস করো তুমি পাবে এখানে 252 টাকা 20 পয়সা। তাহলে তোমার জটিল সুদ 252 টাকা 20 পয়সাই হচ্ছে, যেটা প্রথমেই বলে দেওয়া ছিল। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 240। তাহলে অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। এটাই কিন্তু সবথেকে বেস্ট অ্যাপ্রোচ, খুব সহজ অ্যাপ্রোচ। এছাড়া যদি তুমি যদি এই কনসেপ্ট যদি না বুঝে যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, তাহলে কিন্তু এটাই অনেক বড় অঙ্ক হবে। এই কনসেপ্টের উপরে বুঝে কিন্তু আমরা ক্লিয়ারলি শুধু এক লাইনের মধ্যেই অ্যান্সার কিন্তু আমরা দাগ বেরিয়ে দিতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 9 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি বইয়ের ধার্য মূল্য 900 টাকা, কিন্তু খুচরো বিক্রেতা 40% ছাড়ে বইটি ক্রয় করে এবং সে 900 টাকায় বইটি বিক্রি করে, তবে খুচরো বিক্রেতার লাভের হার কত শতাংশ? ফার্স্ট অফ অল, কোনো একজন খুচরো বিক্রেতা 900 টাকায় দামের একটা ধার্য মূল্য দামে একটা বই ছিল এবং সে যখন ক্রয় করে তখন সে 40% ছাড় পায়, অর্থাৎ 900 টাকার উপর সে 40% ছাড় পায়, এবং সে বিক্রি করে আবার 900 টাকায়, অর্থাৎ এটা তখন যখন তার ধার্য মূল্য ছিল সে 40% ছাড় পাওয়ার পরে সে বিক্রয় মূল্য করে 900 টাকা, অর্থাৎ সে 900 টাকায় দ্রব্যটি আবার বিক্রি করে। তাহলে তার কত পার্সেন্ট লাভ হয়? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি ধার্য মূল্যটা না ধরি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। কি করে দেখে নিই। ফার্স্ট অফ অল, এখানে আমরা ধরে নেব যেটা আমাদের ধার্য মূল্য ছিল সেটা 100 টাকা, 40% সে ছাড় পেয়েছে, তাহলে সে কিনেছে কত, 100 টাকা থেকে 40 টাকা মাইনাস করলে 60 টাকা, তাহলে আমরা বলতে পারি সে কিনেছে 60 টাকা দিয়ে, তাহলে তার ক্রয় মূল্য 60 টাকা। কিন্তু যখন সে বিক্রি করবে তার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য তার যদি 100 টাকা হয় আর সে কিনেছিল 60 টাকা, তাহলে তার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 40 টাকা। তাহলে আমরা বলতে পারি যেটা তার 40 টাকা লাভ, সেই 40 টাকা লাভ হচ্ছে 60 টাকার উপর, ক্রয় মূল্যের উপর, আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। বাস এতটুকু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসে। তাহলে 40 আর 60 কাটাকাটি করলে কত হবে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 200 বাই হচ্ছে 3, তাহলে এত পার্সেন্ট হবে আমার প্রফিট, যেটা হচ্ছে 66 সমস্ত 2/3%। অপশান সি হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদের ধার্য মূল্য ধরার কোনো প্রয়োজনই নেই, আমরা ক্লিয়ারলি কিন্তু এখান থেকেই অঙ্ক করে দিতে পারি। আমাদের ধার্য মূল্য এখানে না ধরলেও কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারছি। আর যারা মনে করছো যে ধার্য মূল্য ধরে করবে, ধার্য মূল্য ধরেও করতে পারো। প্রথমে 900 টাকার উপরে 40% ছাড় দেওয়ার পরে তাহলে 900 টাকা প্রথমে 60% তোমরা বের করবে, 900 টাকার 60%ই হচ্ছে আমার ক্রয় মূল্য, আর তারপরে 900 টাকা যেটা 40% সেটা হচ্ছে প্রফিট, তাহলে সেই ক্রয় মূল্যের উপর বের করবে, সেম অ্যান্সারই পাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলেছে, 10,000 টাকার কিছু অংশ 8% সরল সুদের হারে এবং বাকি অংশ 10% সরল সুদের হারে ধার দেওয়া হয়। বছর শেষে গড়ে 9.2% হারে সুদ পাওয়া গেলে
টাকা দুটির অংশ কত? ফার্স্ট অফ অল এই অঙ্কটা আমরা কিন্তু পুরোপুরি করবো হচ্ছে অ্যালিগেশন মেথডে। খুব সহজভাবে তোমার দেখো দেওয়া আছে 10,000 টাকার কিছু অংশ তো প্রথমে ধার দেওয়া হয়েছে 8% সরল সুদের হারে এবং বাকি অংশ দেওয়া হয়েছে 10% সরল সুদের হারে। কিন্তু বছর শেষে যখন সুদটা পাওয়া গেছে তখন দেখা গেছে ওভারঅল যে সুদের হার সেটা হচ্ছে 9.2%, অর্থাৎ গড় করে। তাহলে প্রথমে আমরা একদিকে লিখবো 8, একদিকে লিখবো 10, আর এখানে আমরা লিখবো 9.2। তাহলে যদি আমরা ক্রসভাবে ডিফারেন্স নেই, 10-এর থেকে 9.2 মাইনাস করলে আমরা পাবো 0.8, আর 9.2 থেকে 8 মাইনাস করলে আমরা পাবো 1.2। অনুপাত করলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা অনুপাত করলে পাবো 8 আর 12, এদের অনুপাত করলে আমরা পাবো 2:3, অর্থাৎ 10,000 টাকা 2:3 অনুপাতে রাখা হয়েছে। তাহলে 2 আর 3 যোগ করে কত হচ্ছে? 5। তাহলে আমরা বলতে পারি যে 5 ইউনিট মানেই 10,000। 5 ইউনিট মানে এখান থেকে আমরা বলতে পারি 10,000, যেখান থেকে আমরা বলতে পারি 1 ইউনিট সমান সমান 2,000। 2 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি? 2 ইউনিট সমান সমান আমরা বলতে পারি 4,000 টাকা। আর যেখান থেকে আমরা 3 ইউনিট সমান সমান বলতে পারি, 3 ইউনিট সমান সমান বলতে পারি 6,000 টাকা। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। অপশান এ হবে আমাদের অ্যান্সার, 4,000 এবং 6,000। তো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, অ্যালিগেশন মেথডে খুব সহজেই হয়ে গেল। তো আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই পার্টের প্রত্যেকটা অঙ্কে। তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 23। এখানেও আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করলাম, আর এখানে যে কনসেপ্টগুলো আমরা ডিসকাশন করলাম আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার আছে। এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটা রিপ্লাই দেওয়া বা ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের প্রত্যেকের কাছে আবার একটাই অনুরোধ, এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কোনো হেল্প হলে প্লিজ তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।